নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ পোর্টালগুলোতে দেখে নিয়েছেন যে ভারতবর্ষের ওপর যে ট্যারিফ ছিল আমেরিকার, সেটা উঠে যাচ্ছে এবং আমেরিকার সুপ্রিম কোর্ট একেবারে সপাটে গালে থাপ্পড় মেরেছে যাকে বলা চলে ডোনাল্ড ট্রাম্পের। তো কি ব্যাপার, এই ব্যাপারটায় আমরা পুরোপুরি পর আলোচনা করতে শুরু করব। তার আগে কেবল একটা কথা বলে নেব যে দেখুন, আজকে হঠাৎ করে এই নিউজটা দেখে অনেকেরই মনে হচ্ছে কোথা হইতে কি হইয়া গেল, কিন্তু যারা স্কিল বাংলা চ্যানেল ডেলি ফলো করেন, মাঝে মধ্যে না ডেলি, তাদের কাছে এই প্যাটার্নটা খুব নর্মাল, যে এটাই তো হওয়ার ছিল, লজিক্যালি তো এটাই হতো। এবার যারা এক দুদিন হয়তো স্কিল বাংলা চ্যানেল ফলো করেন, তারা অনেকে কমেন্ট করেন বিভিন্ন ভিডিওতে যে আপনি তো স্যার সবসময় ইন্ডিয়ার বিদেশ নীতির পক্ষেই কথা বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড ডিলে ভারত যে হেরে গেল সেটা তো আপনি বললেন না, আপনি ঘুরিয়ে বলছেন ভারত জিতে গেল। দেখুন, আজকে এসে যা যা বলেছি এতদিন প্রমাণ হলো। তো নিউজ চ্যানেলগুলো টিআরপির জন্য যে সমস্ত কথাবার্তা বলে, যেগুলো পাবলিক শুনতে চায়, যে বাবা ভারত একেবারে হেরে গেল গো, ডোনাল্ড ট্রাম্প একেবারে কিস্তিমাত করে দিল গো, যদি কিছু ভিউজের দরকার হতো চ্যানেলে, কিছু সাবস্ক্রাইবার বাড়ানোর দরকার হতো, তো সেই সমস্ত কথাবার্তা এমনিই বলতে পারতাম। কিন্তু এতদিন ধরে এই সাবজেক্টটার ওপর, ইন্টারন্যাশনাল রিলেশনসে এত পড়াশোনা, এত চর্চা করে আমি নিশ্চয়ই শেষে নিউজ চ্যানেলগুলো যে কথা বলে সেই কথাগুলো বলবো না। কাজেই তাহলে তো এত পড়াশোনার দরকারই পড়তো না। কাজেই এত পড়াশোনা যখন করেছি, ডেলি বেসিস যখন চর্চা করে যাই, এত ছাত্রছাত্রীকে যখন পড়াই, এটা তো নিউজ চ্যানেল নয়, আপনি তো নিউজ এক্সপেক্ট করবেন না। এখানে আপনি সেটাই এক্সপেক্ট করতে পারেন, তবেই এই চ্যানেল দেখতে পারেন, যদি আপনার পড়াশোনার ইচ্ছে থাকে এবং অথেন্টিকভাবে প্রত্যেকটা জিনিসকে, ইন্টারন্যাশনাল রিলেশনকে ডিকোড করতে চান আপনি। তো সেইটুকু নলেজ দিয়ে ডিকোড করে আমি প্রথম থেকেই যেটা বুঝছিলাম সেটাই বলছিলাম, যে পুরোপুরি ভারতবর্ষ আপার হ্যান্ডে আছে, জয়ের দিকেই রয়েছে। তাতে করে লাস্ট অব্দি গিয়ে সেটাই আপনার কাছে প্রমাণ হলো। মাঝখানে কয়েকজনের মনে হলো যে না না, কি বলছে, নিউজ চ্যানেল তো অন্য কথা বলছে। নিউজ চ্যানেলের নিউজ রিপোর্টারের কাজ এক্সক্লুসিভ চটকদার নিউজ দেওয়া। একজন টিচার হিসেবে আমার যেটা কাজ, সেটা হচ্ছে অথেন্টিক ইনফরমেশন ডিকোড করা। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গাটা থেকে ইনফরমেশন নেবেন। ঠিক তো, চলুন শুরু করা যাক। দেখুন, আবারও আমি একদম বেসিক থেকে শুরু করছি। কি সমস্যা ছিল? সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে, আমেরিকার একটা ডিপ স্টেট আছে। ডিপ স্টেট কোনো খারাপ জিনিস নয়, ডিপ স্টেট প্রত্যেকটা দেশেই কম বেশি থাকে। আমেরিকার ডিপ স্টেটের কথা এত বেশি বার করে কেন আসে? কারণ আমেরিকার ডিপ স্টেট খুব শক্তিশালী। ডিপ স্টেট মানে কি? ডিপ স্টেট মানে আমেরিকার 150-200 জন অজানা মানুষের এমন একটা গ্রুপ, যারা অ্যাকচুয়ালি পলিটিক্সের সামনে থেকে না থেকে পিছন থেকে পুরো দেশটাকে চালায়, যারা শিল্পপতি, যারা আমেরিকার এক্স মিলিটারি হাই র্যাঙ্কিং অফিসার, যারা অ্যাকচুয়ালি এইভাবে দেশটাকে চালায় যে আমার বিজনেস নেক্সট 10 বছরে বাড়তে গেলে আমেরিকাকে এখন কোন স্টেপ নিতে হবে। তাহলে এরকম কোনো প্রেসিডেন্টকে বসাও, প্রেসিডেন্টকে দিয়ে এইভাবে কাজ করাও, যাতে করে 50 বছর পর, 20 বছর পর, 10 বছর পর লং টার্মে বিভিন্ন জায়গায় আমেরিকার উপকার হয়। তো ডিপ স্টেট হচ্ছে এরা, যাদের হাতে তার মানে প্রচুর ক্ষমতা এবং অর্থ, কিন্তু যারা সরাসরি পলিটিক্সে আসে না, যারা রাষ্ট্রপতি বা এমপিদের, পলিটিক্যাল পার্সনদের নিজেদের উইল অনুযায়ী খেলায়, তাদের নাম আমরা জানি না। তো ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল। কি প্ল্যান? যে ভারতবর্ষকে কোনোভাবে আমেরিকার হাতছাড়া করা যাবে না, বরং প্রচুর সাহায্য দিয়ে, এড দিয়ে, সুবিধা করে ভারতবর্ষকে আমেরিকার বন্ধু বানাতে হবে নেক্সট 25 বছর ধরে। কেন? ডিপ স্টেট কি ভারতবর্ষকে বিশাল ভালোবাসে? না, ডিপ স্টেট ভারতবর্ষকে একদমই ভালোবাসে না। ডিপ স্টেট ভারতবর্ষকে তৈরি করতে চায় আমেরিকার মিত্র দেশ বা বন্ধু দেশ হিসেবে, যাতে করে আমেরিকা ভারতকে ইউজ করে চায়নাকে 25 বছর পর কাউন্টার করতে পারে। কারণ ডিপ স্টেট ভবিষ্যৎ দেখে, তারা এতটাই দূরদর্শী মানুষ। তারা দেখছে যে 25 বছর পর চীন পৃথিবীর 1 নাম্বার ইকোনমি হয়ে যাবে।
এবং আমেরিকা আর ভারত প্রায় 2 বা 3 নম্বরে কেউ একজন থাকবে। এবার এহেন সময় যদি চীন আর ভারত দুজনে বন্ধু থাকে, সেই সময় দুজনে মিলে আমেরিকাকে এমন বিপদে ফেলবে যে আমেরিকার পুরো ফটো ফিনিশ। তো উপায় কি? উপায় একটাই, চীন আর ভারতকে বন্ধু হতে দিলে চলবে না, ভারতকে আমেরিকার বন্ধু হতে হবে, আমেরিকা এবং ভারত মিলে চীনের অগ্রগতি যাতে আটকাতে পারে। তো ভারতকে আমেরিকার বন্ধু করার জন্য লাস্ট 20 বছর ধরে আমেরিকাও একটু একটু করে, রাতারাতি তো শিফট হয় না, পাকিস্তান থেকে পলিসি ভারতের দিকে শিফট করছিল। পাকিস্তানকেও আমেরিকার দরকার, কারণ ইরানকে এবং আফগানিস্তানকে কাউন্টার করতে হবে, আর ভারতকে দরকার চীনকে কাউন্টার করার জন্য। এবং বেশ স্পিড নিয়ে নিয়েছিল আমেরিকা এবং ভারতবর্ষের রিলেশন, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ভারত আস্তে আস্তে রাশিয়া নির্ভরতা ছেড়ে আমেরিকার দিকেও একটু একটু করে ভবিষ্যতের চিন্তা করে এগোচ্ছে। কারণ যে সময় রাশিয়া ভারতের বন্ধু ছিল, সেই সময় রাশিয়া তো ইউএসএসআর ছিল, সে মারাত্মক প্রভাবশালী ছিল আমেরিকাকে বুঝে নেওয়ার মতো, কিন্তু রাশিয়ার প্রভাব আস্তে আস্তে কমছে। তো ভারতও সেই ব্যালেন্সটা করতে চাইছিল। এবার ডিপ স্টেট কি দেখলো? ডিপ স্টেট দেখলো যে ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি হয়েছে, এ ডিপ স্টেটের কথাবার্তা শুনছে না। এ দুম দারাক্কা ভারতের ওপর, বিভিন্ন আমেরিকার বন্ধু রাষ্ট্রের ওপর এমন মারাত্মকভাবে ট্যারিফ চাপাচ্ছে, তাদের সম্পর্কে ভুলভাল কথা বলছে, তাদের ইকোনমি ধ্বংস করার কথা বলছে, যাতে করে লাস্ট 20 বছর ধরে আমেরিকা যে সুসম্পর্কটা বানাচ্ছিল, পরের 20 বছরে আরো স্পিড আপ করার জন্য পুরো আমেরিকার ডিপ স্টেটের প্ল্যানিং, আগের প্রেসিডেন্টদের এত কাজকর্মে পুরো জল ঢেলে দিচ্ছিল ডোনাল্ড ট্রাম্প। এবং এই যে রিলেশনটা খারাপ হচ্ছিল, এটাকে ঠিক করতে আমেরিকার ডিপ স্টেটের এই 4 বছরে যা নষ্ট করছিল, নেক্সট 40 বছর লেগে যেত। তো সঙ্গে সঙ্গে আমেরিকার ডিপ স্টেট আমেরিকার ফিউচারের লাভের জন্য বুঝতে পারলো যে এই পাগল রাষ্ট্রপতিটাকে থামাতে হবে, আমাদের লং টার্ম গেম পুরো বরবাদ করে দিয়ে চলে যাবে ডোনাল্ড ট্রাম্প শর্ট টার্ম কিছু লাভের জন্য, পপুলার হওয়ার জন্য, যাতে করে ও ভোট পায়। এবার ডিপ স্টেট সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয় আমেরিকাতে। তারা সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে যায় কি নিয়ে? যে একে তো থামাতে হবে। এবার ডিপ স্টেটের কাছে টাকা আছে, বুদ্ধি আছে, সব আছে, কিন্তু এ তো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে ঠেকাবে কি করে? রাষ্ট্রপতিকে ঠেকাতে গেলে আপাতত সুপ্রিম কোর্টই ঠেকাতে পারে, অন্য কোনোভাবে তো ডেমোক্রেসিতে ডোনাল্ড ট্রাম্পকে আটকানো সম্ভব নয়। তো সুপ্রিম কোর্টের কাছে বিশাল ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, অসাধারণ, মানে উকিল থেকে শুরু করে সবকিছু তাদের আছে, তারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে পুরো কেস ফাইল করে পিটিশন শুরু করে দেয়। সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানি হওয়ার পর সুপ্রিম কোর্ট বলে দেয় যে ডোনাল্ড ট্রাম্প এই যে সমস্ত এমার্জেন্সি রেসিপ্রোকাল ট্যারিফ বা ইত্যাদি বিভিন্ন দেশের ওপর লাগিয়েছে, এই সবগুলো ইললিগাল। ব্যাস, ডিপ স্টেট এটাই চাইছিল। তো সঙ্গে সঙ্গে যেটা হয় যে ডোনাল্ড ট্রাম্পও বাধ্য, সুপ্রিম কোর্টের কথা তো সবাই শুনতে বাধ্য, এবং নিজেই ঘোষণা করে দেন যে পুরো পৃথিবীর ওপর আমরা 10% ইউনিফর্ম ট্যারিফ লাগিয়ে দিচ্ছি। মানে পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকাতে জিনিস বিক্রি করতে গেলে 10% ট্যাক্স দেবে, ইউনিফর্ম। বাংলাদেশের ওপরও 10%, পাকিস্তানের ওপরও 10%, ভারতের ওপরও, ইংল্যান্ডের ওপরও, সুইজারল্যান্ডের ওপরও, সবার ওপর। এবার ভারতবর্ষের ওপর যে 18% ট্যারিফ চাপ ছিল, যে ট্রেড ডিলের ব্যাপারটা হলো, সেটা নেমে 10% হয়ে যাচ্ছে। অনেকে এখানেও আপনাকে নিউজ চ্যানেলে ভুলভাল তথ্য দেবে যে 18 ছিল, আরো 10 অ্যাড হচ্ছে, 28 হচ্ছে না। দেখুন, যিনি নিউজ কভার করেন তাকে একদিন খুনের ইস্যুও কভার করতে হচ্ছে, পরের দিন রাজনৈতিক আন্দোলনও কভার করতে হচ্ছে, পরের দিন জিওপলিটিক্সও কভার করতে হচ্ছে, তারপরের দিন ত্রিকোণ প্রেমের সম্পর্কও কভার করতে হচ্ছে, যার ফলে তারা এই ব্যাপারটা এক্সপার্ট নয়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আপনি ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্স নিয়ে আলোচনা করুন, আপনি মার্ডার নিয়ে আলোচনা করুন, আপনি ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে কেস স্টাডি করুন, আমি পারবো না। আমি একটাই জিনিস পারি, জিওপলিটিক্স। কাজেই এখানে আমি একদম নিশ্চিত করে আপনাকে বলতে পারি 18% ছিল, 10% হচ্ছে। কোন নিউজ চ্যানেল কি বলছে, ভুল বলছে, রিল্যাক্সে মানতে পারেন, ঠিক আছে? এইবার এই জিনিসটা কবে থেকে স্যার তাহলে চালু হচ্ছে? এটা চালু হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে, 3 দিন পর, ঠিক আছে? এটা সারা জীবনের জন্য থাকলো স্যার? দেখুন, সারা জীবনের জন্য তো কিছু থাকে না, সবসময় পলিসি চেঞ্জ হতে পারে। আপাতত এটা 150 দিনের জন্য থাকছে, মানে 5 মাস।
তো ঠিক আছে, 5 মাস পর যা হবে দেখা যাবে। ডোনাল্ড ট্রাম্প আবার চেষ্টা করবে পার্লামেন্টে কোনো আইন আনতে, যেহেতু ওর দিকে সংখ্যা আছে। ডিপ স্টেট চেষ্টা করবে সুপ্রিম কোর্টকে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আরো চাপ খাওয়াতে, বা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টের এমপিদের দিয়ে, আমাদের হিসেবে আমরা যদি এমপি বলে ভাবি, ডোনাল্ড ট্রাম্পের দলকে দুর্বল করে দিতে। সেটা আমেরিকার ইন্টারনাল পলিটিক্স। 5 মাস এখন এটা থাকলো, ভারত যথেষ্ট টাইম পেয়ে গেল। 5 মাস পর আবার দেখা যাবে যে 10 থাকছে না, 0 হচ্ছে না, 18 হচ্ছে। এবার অনেক আবার নিউজ চ্যানেলে আপনারা ভুলভাল শুনে কনফিউজড হচ্ছেন যে ভারতের তো অফিসিয়াল ট্রেড ডিল হয়ে গেছে, তাহলে 18% তো সই হয়ে গেছে, আমরা 10%-এ নামবো কি করে? আবারও যারা স্কিল বাংলা চ্যানেল ডেলি ফলো করেন, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি একদিনও বলেছি এই চ্যানেলে যে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিল হয়ে গেছে, নাকি আমি বলেছি, যে কোনো পুরনো ভিডিও খুলে দেখে নিন, যে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিলের আলোচনা শুরু হলো, এবার হতে থাকবে, হয়ে গেছে কখনো বলিনি। তাই প্রত্যেকটা শব্দ যা আমি ইউজ করি, প্রত্যেকটা অত্যন্ত ভেবেচিন্তে ইউজ করি। ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ট্রেড ডিলের একটা ফ্রেমওয়ার্ক হয়েছে, যে আমরা এই জিনিসের ওপর আলোচনা করব, এইটা আমাদের ফাইনাল আউটকাম হওয়া উচিত। তার আগে আমরা 18% রেসিপ্রোকাল ট্যারিফে এগ্রি করলাম, এইবার নেগোসিয়েশন শুরু হবে। অফিসিয়াল ট্রেড ডিল সাইন হয়নি, ইভেন ইন্টারিম ট্রেড ডিলও সাইন হয়নি। ইন্টারিম ট্রেড ডিলের জন্য 3 দিনের আলোচনাই সবে হবে, রাইট? তো স্কিল বাংলার যারা দর্শক, তাদের আগে থেকেই ক্ল্যারিটি আছে, তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার আপনি দেখে নিন আমেরিকা এবং ভারতের যে ট্রেড ডিল, সেই ট্রেড ডিলে ভারত কিভাবে পুরো নিউ কন্ডিশন সেট করে দেয়। কারণ ভারত ওয়েট করছিল এই দিনটার জন্য। ভারত বারবার, ওই যখনই কেউ বলেছে আরে ডোনাল্ড ট্রাম্প ভারতকে এত ছোট করে দিল, নিজের মতো ট্রেড ডিল করিয়ে নিল, আপনি সেই ভারতের পক্ষেই বলে যাচ্ছেন। এবার আমি কি করে ওই টিআরপি বাড়ানোর জন্য হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ভারতকে গুঁড়িয়ে দিল, উড়িয়ে দিল, এইসব কি করে বলবো? আমি তো পড়াশোনা করেছি এই বিষয়ে, আমার কাছে তো ব্যাপারটা ক্লিয়ার যে আলটিমেট কোন দিকে যেতে পারে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি যে ভারতবর্ষের বিদেশ দপ্তরই পারফেক্ট কাজ করছে, প্ল্যানিং এর সঙ্গে কাজ করছে, ঠিক কাজ করছে। বিপদে ডোনাল্ড ট্রাম্পই পড়বে লং টার্মে, ভারত জিতছে। যে ব্যাপারে ভারতের অসুবিধা থাকে আমি বলে দিই, এটাই ভারত ভুল করছে, যেটুকু আমার পড়াশোনার মধ্যে পড়ে। তো ভারতবর্ষ চুপচাপ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে ছিল, পারফেক্ট টাইম চলে এসছে। এবার দেখুন ভারতের অ্যাগ্রেসিভনেস কাকে বলে, অ্যাসারশন কাকে বলে, এবং কিভাবে পুরো ট্রেড ডিলে নিউ কন্ডিশন ভারতবর্ষ সেট করে দেয়। কখনো কখনো সাইলেন্ট থাকাটাই সব থেকে বড় গেম। তো ভারতবর্ষ খুব স্ট্র্যাটেজিক সাইলেন্স মেনটেন করছিল, সবসময় হরবর চরবর করে কোথাও গিয়ে কিছু বলে দিলাম, সেটা কাজের কাজ নয়। ডোনাল্ড ট্রাম্প এই যে সারা পৃথিবীতে মুখ পুড়ছে, আজকে ভাবুন তো, সব জায়গায় গিয়ে বাতেলা, সব জায়গায় গিয়ে হরবর চরবর করে কিছু বলে দিল, এর থেকে অসম্মানের আজকে কি আছে? ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল অসম্মান বাদ দিন, পার্সোনাল ডোনাল্ড ট্রাম্প মানুষটাকে নিয়ে আমাদের কোনো লাভ নেই, মানে আমাদের দেশের পলিসিতে কোনো লাভ নেই। আপনি পৃথিবীর কথা ভাবুন, ইউএস এর পলিসির কনসিস্টেন্সি নিয়ে সারা পৃথিবীতে আর কেউ বিশ্বাস করবে? সারা পৃথিবী ইউএস এর পলিসির দিকে তাকিয়ে, আচ্ছা আমেরিকা তো ওই দেশের ওপর এত % ট্যারিফ চাপালো, আমরা তাহলে ওই দেশে ইনভেস্ট করব না। ইনভেস্টাররা তো এইভাবে ভাবে, আচ্ছা ইউএস তো এর সঙ্গে ট্রেড ডিল করে নিল, আমরা তাহলে এই দেশে ইনভেস্ট করব। ইউএস তো এই বিজনেসটাকে তোল্লাই দিচ্ছে, আমরা তাহলে এই বিজনেসের ফার্ম আমাদের দেশে এইভাবে চালু করব। পুরো পৃথিবী ইউএস এর পলিসির ওপর ডিপেন্ড করে নিজের পলিসি বানায়, কারণ ইউএস সুপার পাওয়ার। প্রথম দিন থেকে আমি বলে এসেছি, আবেগে চলা আমার কাজ নয়, একজন টিচারের কাজ হতে পারে না, নিউজ অ্যাঙ্কারের কাজ হতে পারে। তো আজকে আপনি, এটা শুরু হয়ে গেছিল এই ট্রেন্ড 6 মাস আগে, আমি বলতাম এই চ্যানেলে। আজকে আপনি কমন সেন্স দিয়ে ভাবুন, সারা পৃথিবীর কোনো দেশ, কোনো কোম্পানি, কোনো পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর নেক্সট বেশ কিছু বছর আমেরিকার পলিসির ওপর আর ভরসা করবে না। আমেরিকার লং টার্মের ইমেজে, সফট পাওয়ারের ক্ষেত্রে, ইকোনমিক পাওয়ারের ক্ষেত্রে, যে আমেরিকার ডিসিশন যে কোনো দেশের ইকোনমিকে ডাউন করে দিতে পারে বা ইম্প্যাক্ট করতে পারে, আমেরিকার সেই পাওয়ার ফিনিশড। বেশি বাতেলা, গ্রাউন্ড ওয়ার্ক, হোমওয়ার্ক না করে হরবর চরবর করে কথা বলা, তার ফল একটা গোটা দেশের, সারা পৃথিবীতে ইমেজ শেষ হয়ে গেল।
আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন দীর্ঘদিন ধরে, আমেরিকার পলিসি দেখেই তো ইনভেস্ট করেন। আর আপনি আমেরিকার পলিসি বিশ্বাস করবেন যে ভাই ডোনাল্ড ট্রাম্প আজকে একটা পলিসি আনবে, আমি এদিকে ইনভেস্ট করব, কালকে সুপ্রিম কোর্ট ওই পলিসিতে বলে দেবে ইল্লিগাল, তাই না? সারা পৃথিবী তো এইভাবেই ভাবছে। এবার ডোনাল্ড ট্রাম্প এত কিছুর পরও নিজের দেশের কিভাবে ক্ষতি করছে ভাবুন। নিজের যে ট্রুথ সোশ্যাল মিডিয়া, সেখানে দেখবেন লিখেছে যে সুপ্রিম কোর্টের এই অর্ডার ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং। মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো মারাত্মক রয়েছে ট্রাম্প দাদুর, সে তো বোঝাই যাচ্ছে। নিজের দেশের সুপ্রিম কোর্টের ডিসিশনকে, আমার দেশে অনেক কিছু খারাপ আছে, আমার দেশে লোকের সিভিক সেন্স নেই, আমার দেশে করাপশন এখনো পুরোপুরি জিরো হয়নি, অনেক আছে, আমার দেশ টেকনোলজিতে এখনো পুরোপুরি এগিয়ে যায়নি। আমি সব সময় গর্ব করি, সেই জওহরলাল নেহেরু থেকে শুরু করে আজকের পিএম মোদি পর্যন্ত আমার দেশের কোনো প্রধানমন্ত্রী বিজেপির, কংগ্রেসের, মিলিজুলি সরকারের সুপ্রিম কোর্টকে অসম্মান করেনি। এমার্জেন্সির টাইমটুকু আমি যদি বাদ দিই, বা ওভারঅল যেভাবে ডোনাল্ড ট্রাম্প করছে আমার দেশের, কালকের ভিডিওতেই বলছিলাম, যারা আমার দেশকে রিপ্রেজেন্ট করে, সে অভিষেক ব্যানার্জি হতে পারে, আসাদুদ্দিন ওয়াইসি হতে পারেন, শশী থারুর হতে পারেন, বা আমার যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আমেরিকার থেকে আমাদের নেতারা এই ক্ষেত্রে অনেক ম্যাচিওর, কিভাবে দেশের সুপ্রিম কোর্টের সম্মান রক্ষা করতে হয় এটুকু আপনাকে মানতে হবে। আমাদের দেশে অনেক প্রবলেম থাকতে পারে, এতটাই ম্যাচিওর আমাদের নেতারাও হয়নি। ডোনাল্ড ট্রাম্প লিখছেন আমি অ্যাসেমড, আমি লজ্জিত সুপ্রিম কোর্টের এই ডিসিশনে। ডোনাল্ড ট্রাম্প লিখছে সুপ্রিম কোর্ট দেশকে ড্যামেজ করে দিল। এর ফলে কি হবে? একে তো বাকি পৃথিবী পুরো ইউএস পলিসির কনসিস্টেন্সির ওপর আর ভরসাই করবে না। এবার ইউএস এর যে ইন্টারনাল জনতা, জনগণ, 35 কোটি মানুষজন, সেখানে ইন্টারনাল ক্যাওস স্টার্ট হয়ে যাবে। আপনি ভাবুন না, আজকে সুপ্রিম কোর্ট ভারতবর্ষে কোনো রায় দিয়েছে, সেটা বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম কারোর পছন্দ হোক না হোক, আমাদের দেশের মোটামুটি সমস্ত বড় সারির নেতা নেত্রীরা বলেন কোর্ট এই ব্যাপারটা দেখছে, কোর্টে বিচারাধীন, কোর্টের রায়, আমি কিছু বলবো না। দেখবেন খেয়াল করে, এটুকু সম্মান সবাই রাখে। আজকে আপনি ভেবে দেখুন, রাহুল গান্ধী যদি টুইট করেন বা পিএম মোদি যদি টুইট করেন, পিএম মোদির সমান আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর, যে সুপ্রিম কোর্ট ড্যামেজ করে দিল দেশকে, সুপ্রিম কোর্টের রায় আমি লজ্জিত, ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং। গোটা দেশের তো জুডিশিয়ারির ওপর ভরসা উঠে যাবে। এবার দেশে শুরু হবে ইন্টারনাল ক্যাওস। যে কোনো রাজনৈতিক দল যে কোনো মানুষকে, মবকে মোটিভেট করে দেবে যে জুডিশিয়ারিও শেষ কথা নয়, আইন ব্যবস্থাকেও মানতে হবে না, যার যা ইচ্ছা তাই করো, মাইট ইজ রাইট, গায়ের জোরে সবকিছু চলবে, জিসকা লাঠি উসকা ভ্যাস, গায়ের জোরই শেষ কথা। জুডিশিয়ারির অসম্মান মানে দেশের মধ্যে আর কিছু পলিসি বেঁচে থাকবে না, ইন্টারনালি কেউ কাউকে আর রেসপেক্ট করবে না। দিনের শেষে আমরা কোর্টে যাব, সেই কোর্টের ওপর আপনার ভরসা থাকবে না। তো ভিতর থেকে বাইরে থেকে একটা দেশকে ফোঁপড়া করে দেওয়ার কাজ ডোনাল্ড ট্রাম্প করে দিয়েছে। আমার তো মাঝে মধ্যে মনে হয়, মানে মজা করে বলছি, এ ডোনাল্ড ট্রাম্প পুতিনের এজেন্ট না তো? যে দাঁড়াও, ইউএসএসআর কে আমেরিকা তুমি ভেঙেছো না, তোমার দেশে এমন একটা রাষ্ট্রপতি বসাবো যে তোমার দেশকে 4 বছরে শেষ করে দেবে। সারা পৃথিবী আমেরিকাকে শেষ করতে পারতো না, ডোনাল্ড ট্রাম্প যা করে দিল। এবার আমাদের কোন দিকে তাকানো উচিত? বারবার যে কথা বলে এসছি, আপনি কোনো একটা দেশের পতন দেখছেন, তাতে আপনার কি লাভ? আপনাকে তো নিজের লাভটা দেখতে হবে। সারা পৃথিবীর বড় বড় কোম্পানি এখন নতুন ডেস্টিনেশন খুঁজছে, যেখানে কোম্পানি বানাবে, ম্যানুফ্যাকচারিং হাব বানাবে, যেখানে স্টেবিলিটি আছে, ট্রাস্ট আছে, যেখানে পলিসি কনসিস্টেন্সির এরকম ল্যাগ হবে না আমেরিকার মতো। ভারতবর্ষে স্টেবিলিটি আছে, ট্রাস্ট আছে, রাইট? ডেমোক্রেসি আছে, যেখানে প্রত্যেক নেতা নেত্রী সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে নেয়। এই মুহূর্তে ইন্ডিয়াতে ওয়ার্কফোর্স আছে, 147 কোটির দেশ আমরা, ইন্ডিয়াতে মার্কেট আছে, ইন্ডিয়াতে একটা ফেজ চলছে ভালো। খেয়াল করে দেখুন, ইন্ডিয়াতে একটা স্টার্ট আপ বুম চলছে। আমাদের জেনারেশনে আমরা ভাবতে পারতাম না খুব একটা যে বিজনেস করব,
হ্যাঁ, চাকরি পেতে হবে একটা পড়াশোনা শিখে। আজকে নিউ জেনারেশনের মধ্যে 10 জনে 5টা ছেলে মেয়ে বলছে বিজনেস করব, স্টার্ট আপ করবো, গ্লোবাল ব্র্যান্ড বানাবো। ইন্ডিয়াতে ওই ফেজটা চলছে। ইন্ডিয়াতে যে একটা স্পিড দরকার ছিল, যে একটা বলে না যে একটা গোটা দেশে স্টর্ম দরকার ছিল, সেইটা চলছে এখন। সবাই ওই ডাইরেকশানে এগোচ্ছে। খালি একটা জিনিস করে দিতে হবে, এই ওয়ার্কফোর্সকে স্কিলড ওয়ার্কফোর্স করে দিতে হবে ইন্ডিয়াতে। কাজেই আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যেখানে যে ফিল্ডে আছেন একটু পড়াশোনা করুন। পড়াশোনার শেখার কোনো বয়স হয় না। পড়াশোনা মানে বই পড়তে হবে তা না, আপনি নিজেকে এক স্টেপ স্কিলড করে নিন। আপনার সেলুন দোকান আছে, যাদের হার্ড স্কিল, চুল কাটেন, চুল রং করেন, 7টা দিন একটু টাইম বের করুন না, একটু 5-10 হাজার টাকা খরচ করে যেখানে ট্রেনিং দেওয়া হয় একটু নিজেকে আপগ্রেড করে চলে আসুন ট্রেনিং নিয়ে। না আমার 15 বছর ধরে দোকান চলছে, আমার আর কোনো ট্রেনিংয়ের দরকার নেই, শেখার বয়স হয় না, বিশ্বাস করুন। যখন কম্পিউটার এসেছিল না প্রথম, প্রচুর লোক বলেছিল কম্পিউটার শিখতে হবে না। এতদিন ধরে ব্যবসা করছি, আজকে আমায় কম্পিউটার শিখতে হবে? না শেখার মানসিকতা খুব খারাপ। হাজার হাজার লোকের কাজ চলে গেছে যারা কম্পিউটার শেখেনি। যারা টাইপরাইটারে টাইপ করতেন তাদের আজকে সংসার চলে না, কারণ কম্পিউটার যখন রাতারাতি একবার ছেয়ে যেতে শুরু করলো না, সবকিছু দিয়ে ছেয়ে গেল। আমার বাড়িতে আমি দেখেছি মা বাবা কিছু বছর আগেও বলেছেন, ওই সব আর তোদের ওই টাচ ফোনে দরকার নেই বাবা, ওই টেপা ফোনই যথেষ্ট আমাদের। আজকে আমার বাবা মোটামুটি সব শিখে নিয়েছে টাচ ফোনে, কারণ দেখেছে যে ব্যাংকের অ্যাপ থেকে শুরু করে, ডাক্তার বুকিং থেকে শুরু করে, বাকি সমস্ত কিছু, আধার কার্ড আপডেট থেকে শুরু করে, SIR অনলাইন ফর্ম ফিল আপ থেকে সব তো টাচ ফোনেই হচ্ছে, ইন্টারনেটেই হচ্ছে। কি অসুবিধা আছে শিখতে, যদি নতুন কিছু শিখতে পারি? এবং শিখতে বাধ্য আমরা। যে যে ফিল্ডে আছেন আরেকটু বেটার হয়ে নিন, কোনো ক্ষতি হবে না আপনার। বাবা এই বয়সে শিখতে এসছে কেউ বলবে না। যদি শেখার মেন্টালিটি আমরা নিয়ে নিতে পারি না, আমরা দেশ বদলে দেবো নেক্সট 10-15 বছরে। যারা নতুন স্কিল শিখছেন, সফট স্কিল শিখুন। হার্ড স্কিলের দিন বদলাচ্ছে, এখন সফট স্কিল, কম্পিউটার বেসড স্কিল, রাইট? তাতে করে আপনি যদি সফট স্কিল আজকের দিনে জানেন, আপনার বিজনেস আছে, বিজনেস আরো বাড়বে। আপনি জব খুঁজছেন, জব পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যারা বাচ্চা ছেলে মেয়ে আছো, প্রাইভেট জব খুঁজছো, আপনি জব করছেন, আপনার কেরিয়ারে আরো অ্যাপ্রেজাল, ইনক্রিমেন্ট, গ্রোথ হয়ে যাবে। আপনি যদি নিজেকে আরেকটু স্কিলড করতে পারেন, আপ টু ডেট করতে পারেন। আর তার জন্য আজকের দিনে আবারও বলবো, না হলে এই গোটা জিওপলিটিক্স দেখে শুনে কোনো লাভ নেই, যদি না ওটা থেকে নিজের জীবনে আপনি বেটারমেন্ট করতে পারেন। আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট স্কিল হলো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মার্ক মাই ওয়ার্ড, 2027 কিংবা 28 AI না জানলে তারা পৃথিবী থেকে অবসলিট হয়ে যাবেন। যে যে বিজনেস করছেন, যে চাকরি করছেন, যা করছেন, AI জানতে হবে আপনাকে। আপনার ফোন, আজকে টাচ ফোনেই কিন্তু আপনার ট্রেনের টিকিটও আসে, ওয়েটিং লিস্ট থেকে RSC হলো কিনা, RSC থেকে কনফার্ম হলো কিনা, আপনি কিন্তু টাচ ফোনেই দেখেন। যদি মনে করে থাকতেন আমি ফোন ইউজ শিখবো না, আপনি পৃথিবী থেকে অবসলিট হয়ে যেতেন। আজকে যে মনে করছে AI ছাড়াই জীবন চলে যাবে, আর 2 বছর জীবন চলবে, তারপর চলবে না। এবং যেখানে সারা ভারতবর্ষে হিন্দি ইংলিশে AI শেখানো হচ্ছে, মেনলি পশ্চিমবঙ্গের মানুষজনের জন্য, যেহেতু এই চ্যানেলটার নাম স্কিল বাংলা, আমরা বাংলা ভাষায় AI শিখিয়ে দিচ্ছি মানুষজনকে। কোথাও আপনাকে আসতে হবে না, আপনার চাকরি আছে, ব্যবসা আছে, বাড়িঘর আছে ছেড়ে আপনি অনলাইনে বাড়িতে বসে AI শিখতে পারবেন। আপনি ক্লাস করেন, কলেজে পড়ো, কেউ বাচ্চা ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ো, আপনার চাকরি বিজনেস আছে, সোম থেকে শনি টাইম হয় না, উইকেন্ডে সন্ধেবেলা ক্লাস আপনার জন্য, শনি রবি সন্ধে 7টা থেকে 9:30। ওইটুকু কষ্ট আজকে না করতে পারলে কি কষ্ট জীবনে 2 বছর পর আসবে ভাবতে পারছেন না। আপনার লাইভ ক্লাস কোনোভাবে মিস হয়ে গেছে, শনি রবিতেও উইকেন্ডে প্রত্যেকদিন অ্যাটেন্ড করতে পারেননি, আপনাকে পুরো রেকর্ডেড ভিডিওর সাপোর্ট দেওয়া হবে। এবং যেখান থেকে শিখবেন জায়গাটা যেন ঠিকঠাক হয়। কেন স্কিল বাংলা থেকে শিখবেন? আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলে IIT ম্যাড্রাস প্রবর্তকের সার্টিফিকেট আমরা আপনাকে দেব। IIT ম্যাড্রাস, সায়েন্সের আচ্ছা আচ্ছা ছেলে মেয়েদের স্বপ্ন থাকে IIT-তে পড়বো। স্কিল বাংলা IIT ম্যাড্রাসের সঙ্গে অফিসিয়াল এগ্রিমেন্ট করেছে যে আমাদের যে AI কোর্স, সেটা ওভারঅল পুরো
সুপারভাইজ করবে আইআইটি মাদ্রাস। সেই জন্য আমরা দাবি করতে পারি যে স্কিল বাংলার এআই কোর্স ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। যে কোনো জায়গা থেকে শিখলেই হলো না, জীবনে একটা আইআইটি মাদ্রাসের সার্টিফিকেট থাকবে, এটা ভেবেও তো একটা আলাদাই ফিলিং হয় না। এবং এর জন্য বিশাল কিছু আপনার পড়াশোনার যোগ্যতার দরকার নেই, এমনভাবেই শেখানো হবে আপনার এইচএস প্লাস যোগ্যতা থাকলেই হবে। এইচএস পাস করেছেন বা গ্র্যাজুয়েট আপনি শিখে নিতে পারবেন যদি শেখার ইচ্ছে থাকে। এতটাই সহজ করে হাতে ধরে বেসিক থেকে শেখানো হবে। বয়সের কোনো লিমিট আমরা রাখিনি, 18 থেকে 80 সবাই শিখতে পারবেন। এবং এই কোর্স আমরা শুরু করছি 28শে ফেব্রুয়ারি 2026। এবং এই এত সুপার একটা কারিকুলাম ওয়ালা কোর্স এতটা রিজনেবল ফিজে স্কিল বাংলা ছাড়া অন্য জায়গায় আপনি পাবেন না। আমি যার জন্য বারবার এটাও বলে থাকি যে অন্য ইনস্টিটিউট যারা অনেক বেশি ফিজ নেয় তাদেরকে কেউ খারাপ কথা বলবেন না, কারণ আমাদের পক্ষে ফিজটা এতটা কম করা সম্ভব হয়েছে সেটাও আপনাদের জন্য। কারণ আমাদের চ্যানেলে এত স্টুডেন্ট, আপনারা আবার প্রত্যেকে এত লোককে রেকমেন্ড করেন, যার ফলে আমাদের ওভারঅল স্টুডেন্ট প্রচুর ভর্তি হয়, যার ফলে আমরা ফিজটা কমাতে পারি অন্য ইনস্টিটিউটের পক্ষে, যার ফলে ফিজটা কমানো সম্ভব হয় না। তাদের ব্যাপার, কাউকে খারাপ বলতে হবে না, তারা তাদের মতো করাচ্ছে অন্য ইনস্টিটিউটরা। তো রিজনেবল ফিজে ভর্তি হতে, এনরোল করতে অনলাইনে বাংলায় এআই কোর্সে, এটা আমার পার্সোনাল টিমের নাম্বার। এখনই যখন এই ভিডিওটা দেখছেন, আমার টিম রাতেও অ্যাক্টিভ থাকে, 9650634247, এই নাম্বারে ফোন করুন। ফোন করে আপনার যা যা জিজ্ঞাসা আছে বাংলা ভাষায় জিজ্ঞাসা করে নিন, পুরোটা বুঝে নিয়ে এনরোল করে নিন। কারণ আর 2-1 দিনই এনরোলমেন্ট চলবে। ব্যাচ ফুল হয়ে গেলে যারা এই চ্যানেল দীর্ঘদিন ফলো করছেন তারা জানেন আর এনরোলমেন্ট নেওয়া হয় না, সে যতই রিকোয়েস্ট করুক না কেন। তো নিজেকে স্কিলড করুন, ভারতবর্ষের অগ্রগতিতে নিজেও একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করুন, এটুকুই বলবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে, জয় হিন্দ।